সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কি স্কুলের কথা খুব মনে পড়ছে, তাই না? স্কুলে খুব যেতে ইচ্ছা করছে। কোনো অসুবিধা নাই। এখন যখন দেশের পরিস্থিতিটা এমন, সারা বিশ্বে করোনা ভাইরাস পুরো বিশ্বকে গ্রাস করে ফেলেছে, এখন আমরা ঘরে বসে তোমরা সংসদ টিভি নিয়মিত দেখবে। সংসদ টিভির পাশাপাশি তোমরা কিশোর বাতায়নে যুক্ত হয়ে কিশোর বাতায়নের ক্লাসগুলো দেখবে। তো তোমরা কে কে জয়েন করেছো আমি একটু দেখে নিই। তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও। কে কে যুক্ত হয়েছো? তোমরা একটু আমাকে কমেন্টসে জানাও তোমরা কে কে যুক্ত হয়েছো। তুমি কি আমাকে দেখতে পাচ্ছো? দেখছি না তো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? একটু কমেন্টসে জানাও। ঠিক আছে, তোমরা আমি দেখতে পাচ্ছি না। তোমরা কি জয়েন করেছো? আচ্ছা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেককে তোমরা জয়েন করেছো, আমার অনেক ভালো লাগছে। তো তোমরা তোমাদের ওই অন্য বন্ধুদেরকে জানিয়ে দাও কিশোর বাতায়নের লাইভ ক্লাস হচ্ছে। চট্টগ্রাম থেকে একজন নাবিলা ম্যাম নিচ্ছে। তোমরা তো আমাকে চিনো অনেকে। আজকে আমি শুধু তোমাদের টিচার না, আমি সারা বাংলাদেশে ক্লাস নিচ্ছি। সারা বাংলাদেশের সব শিক্ষার্থীরা এটি দেখতে পাবে। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তোমরা যারা আমাকে অনেকেই চিনো, আবার যারা চিনো না তাও আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি সিদ্ধ নাবিলা সিদ্দিকা, সহকারী শিক্ষক, কদম মোবারক এমওয়াই উচ্চ বিদ্যালয়, কোতোয়ালি, চট্টগ্রাম। আজকে আমি কিশোর বাতায়নের লাইভে জিজ্ঞাসা পর্বে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের রক্ত, একটা 3rd নাম্বার 3য় চ্যাপ্টারের রক্ত বিষয় জিজ্ঞাসা পর্ব 1-এ তোমাদের সাথে লাইভে এসেছি। ক্লাস নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো, আমি ক্লাস নিব তোমাদের সাথে। তোমাদের যে প্রশ্নগুলো থাকবে তোমরা প্রশ্নগুলো কমেন্টসে করবে, আর এই লাইভটি তোমরা শেয়ার করে নাও যাতে তোমার অন্য বন্ধুরাও দেখতে পারে। কেমন? তাহলে আমরা আজকে পড়া চলে যাচ্ছি। দেখো, তোমরা লক্ষ্য করো, আমি কিছু চিত্র দেখাবো তোমাদেরকে। এই চিত্রটা কি জিনিস, এটা কিসের চিত্র তোমরা বোঝার চেষ্টা করো। নেক্সট আরো একটি চিত্র দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? কিসের চিত্র? কি হাত কেটে গেছে বা ব্যথা পেয়েছে, এমন তো আমাদের সবার হয়, তাই না? কত সময় হাতে ব্যথা পেয়েছি আমরা, তাই না? আর একটি চিত্র লক্ষ্য করো, এখানে কি করছে, আমাদের অনেকে অসুস্থ হয়ে যায়, তখন আমাদেরকে কি হয়, ডাক্তারের কাছে যেতে হয়, রক্ত কখনো দিতে হয়, রক্ত পরীক্ষা করতে হয়, তাই না? আজকে আমরা এই রক্ত নিয়ে আলোচনা করব। কেমন? আর এই রক্ত ছাড়া কি আমরা বাঁচতে পারি?
আমরা প্রাণীরা বাঁচতে পারি না। তো আজকে আমি তোমাদের যেগুলো পড়াবো সেখান থেকে তোমরা কি করবে, আমরা কি কি শিখতে পারবো। এই যে রক্ত কি বলতে পারবে, রক্তের উপাদানগুলো বলতে পারবে, রক্তের উপাদানগুলোর যে কাজ আছে, গঠন আছে, সেগুলো পড়বো। আর আমরা রক্তের কাজ, রক্ত আমাদের শরীরে কি কাজ করছে, হ্যাঁ, সেগুলো আমরা জানবো। এছাড়াও একটা রক্ত উপাদান, এই যে উপাদানগুলো যদি অস্বাভাবিক হয়, মানে উপাদানগুলো যদি আমাদের কম থাকে বা বেশি থাকে বা কোনো সমস্যা হলে কি ধরনের সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে আজকে এই পর্বে আমরা আলোচনা করব। এই সংক্রান্ত তোমাদের যে প্রশ্নগুলো থাকবে তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দাও, আমি তোমাদের কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে সাথে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, কেমন? তো আমরা এখন দেখি, এখানে খেয়াল করো রক্তটা কি। রক্ত আসলে এক ধরনের তরল যোজক কণা, ঠিক আছে। এটিতে বর্ণটা কেমন, আমরা সবাই জানি রক্তের বর্ণ লাল হয়, তবে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কিন্তু সাদা হয়। কেন লাল হয়? আমাদের বা মেরুদণ্ডী প্রাণী এবং অন্যান্য প্রাণী কিছু কিছু ব্যতিক্রম পর্বত ছাড়া অন্যান্য প্রাণীর ক্ষেত্রে রক্তের বর্ণ কেমন হয়? লাল হয়। এই লাল বর্ণের রক্তটা কেন হয়? সেটা হচ্ছে কি, হিমোগ্লোবিন নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থটি কি হয় জানো, আমাদের রক্তের মধ্যে থাকে, সেজন্য রক্তগুলো দেখতে লাল দেখায়, ঠিক আছে। তোমরা লক্ষ্য করো রক্তটা কি, মানুষের রক্ত হলো প্রাণী দেহে এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ রক্ত, কিন্তু স্বচ্ছ না। পানি যেমন স্বচ্ছ, কিন্তু রক্তটা স্বচ্ছ না, ঠিক না। আন্তঃকোষীয়, লবণাক্ত এবং ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। মানব দেহে এটি কত থাকে? এটি 5 থেকে 6 লিটার থাকতে পারে, যা আমাদের মোট ওজনের কত পার্সেন্ট? 8%। এখন তোমরা দেখো, যদি একজনের 8% মানে 100-র মধ্যে 8, যদি কারো ওজন 50 হয়ে থাকে, সুস্থ থাকে সে, তাহলে তার ওজনের কত পার্সেন্ট হবে? 4%। গুড, তোমরা বলতে পারবে অবশ্যই। এখন লক্ষ্য করো রক্তের উপাদান, কিছু কিছু রক্তের আবার উপাদান আছে, কি কি? একটি হচ্ছে রক্তরস, আরেকটি হচ্ছে রক্তকণিকা, কেমন? এই ছবিটি কিন্তু আমি তোমাদের বই থেকে দিয়েছি, কেমন, যেন তোমাদের মনে থাকে। এই যে ছবিটিতে দেখো, এখানে কি দিয়েছে, কিছু কিছু গুলো তোমরা পড়ে দেখো, আমি বলছি না, তোমরা পড়ে দেখো কি কি লিখেছে, এই ছবিতে কি কি আছে দেখেছো? এই যে রক্তরস, আর এই যে বাকি তিনটা প্রত্যেকটা কি কণিকা, কেমন? এরপর আমরা দেখি রক্ত, তাহলে আমরা কি বুঝলাম? রক্তটা কি জিনিস? রক্ত এক ধরনের কি তরল যোজক কণা। এটি কি হয়? এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকায় আমাদের রক্তগুলো দেখতে লাল বর্ণ হয়। এটি আমাদের শরীরে কত লিটার থাকে? 5 থেকে 6 লিটার থাকে। আর কি আমাদের শরীরের ওজনের কত পার্সেন্ট থাকবে? 8%। এখন দেখি আমরা রক্তের উপাদানগুলো। ধরো রক্তের উপাদান বলতে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, কি আছে? একটা দেখে বলো, দেখতে পাচ্ছ? একটি টিউবে যদি রক্ত কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে কি দেখতে পাবে? তাহলে আমরা কি দেখতে পাবো একটু দেখি আমরা। এই যে রক্ত রস বা প্লাজমা, একটা হলুদ স্তর, কেমন? রক্তে একটা হালকা হলুদ, রক্তগুলো নিচে, কণিকাগুলো নিচে জমে যাবে। এখন এই দেখো তোমরা, এটা হচ্ছে WBC RBC। এখন এটা হচ্ছে প্লাজমা বা রক্তরস। WBCটা কি? প্লাজমা বা রক্তরসটা খেয়াল করো, কালারটা কি? হলুদ বর্ণের। খুব সহজেই তোমরা বুঝবে, রক্তরস হয় হলুদ বর্ণের। WBC, W দিয়ে মনে রাখবে হোয়াইট, বিতে ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্তকণিকা। RBC, আরতে রেড ধরবে, আর বিতে ব্লাড, সিতে সেল, তাহলে কি হবে? এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, RBC রেড ব্লাড সেল। আর শ্বেত রক্তকণিকাকে বলা হচ্ছে কি? WBC। এখন দেখো তোমরা, এই যে এখন রক্তরস বা প্লাজমা, এই যে রক্তরস বা প্লাজমা, আমরা প্রথমে রক্তরস নিয়ে পড়ে দেখি, সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমাটা কি জিনিস? রক্তের তরল অংশ বা প্লাজমাকে, তরল অংশকে কি বলা হচ্ছে? রক্তরস। এতে কি কি থাকে? 90% থাকবে পানি, আর 10% কি থাকবে? অজৈব যৌগ থাকবে, জৈব যৌগ থাকবে, কিছু গ্যাসীয় পদার্থ থাকবে। এখন অজৈব যৌগগুলো
আয়ন হিসাবে থাকবে কি কি দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, আয়রন, আয়োডিন এগুলো থাকবে। আর গ্যাসীয় পদার্থ কি থাকবে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর কি নাইট্রোজেন। এখন আমরা দেখি, আমরা কিন্তু এখন পড়ছি শুধুমাত্র রক্তরস নিয়ে, কেমন রক্তরস। এখন দেখো জৈব পদার্থগুলো কি কি, রক্তরসের জৈব পদার্থগুলো হচ্ছে খাদ্য সার, হ্যাঁ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ ইত্যাদি। আর দেখো রেচন পদার্থ থাকে, রেচন পদার্থ কি কি, আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে কি কোথায় পরিবাহিত হয়, সেগুলো বৃক্কের মাধ্যমে রেচন প্রক্রিয়া কি হয়, দেহের কিডনি থেকে ছাঁকনির মাধ্যমে কে কাজ করে, রক্তই কাজ করে, সেগুলো কি করে ইউরেটরের মাধ্যমে মূত্র দিয়ে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়। এই কাজটা, সম্পূর্ণ কাজটা কিন্তু করে রক্ত। এই বর্জ্য পদার্থ কিন্তু রক্ত থেকে বের হয়, কেমন। আরেকটা জিনিস লক্ষ্য করো তোমরা, প্রোটিন থাকে, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, তারপরে অ্যালবুমিন ইত্যাদি থাকে। আর থাকে অ্যান্টিটক্সিন থাকে, অ্যালবুটিনিন থাকে, হরমোন থাকে। হরমোন কি, বিভিন্ন দেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তোমরা হয়তো অনেকেই জানো যে বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো, এক একটা হরমোন এক একটা কাজ করে, হ্যাঁ, সেই কাজগুলো, সেই সবগুলো কাজ কে করে, রক্তরসের মধ্যে দিয়ে পরিবাহিত হয় এই হরমোনগুলো। কোলেস্টেরল, লেসিথিনিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ আছে, সেগুলো পরিবাহিত হয় রক্তরসের মধ্যে দিয়ে। এখন তোমরা দেখো যে প্লাজমা বা রক্তরস, হ্যাঁ, রক্তরসের কাজ কি, রক্তরস কি কাজ করে, রক্তরস কি করে, রক্ত কণিকা সহ রক্তরসের দ্রবীভূত খাদ্যসারকে দেহে পরিবহন করে, কেমন। তারপর হচ্ছে কি টিস্যু থেকে বর্জ্য পদার্থগুলো কোথায়, রেচন প্রক্রিয়ার মাধ্যমে কোথায় নিয়ে যায়, রেচনের জন্য বৃক্কতে পরিবহন করে, কেমন, টিস্যু থেকে। তারপর আমাদের শ্বসন প্রক্রিয়া চলে, শ্বসনের কারণে তো আমরা বেঁচে থাকি। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটাকে বাইকার্বনেটে পরিণত করে কে, সেই প্লাজমা রস, কেমন, সেই এটা কাজ। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবহন করে। রক্ত জমাট, আমাদের যদি শরীরে রক্ত, হাত কেটে যায় বা কোনো কিছু কেটে যায়, অনবরত রক্ত বের হতে থাকে না, অনেক সময় দেখো 5-6 মিনিট পর এটা কিন্তু বন্ধ হয়ে যায়, কেন, সেই কাজটা কি করে, এটা কাজ, রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় উপাদান থাকে সেটা কোথায় থাকে, রক্ত রসে থাকে। আরেকটা জিনিস লক্ষ্য করো যে হরমোন, লিপিড, এনজাইম দেহের বিভিন্ন অংশে বহন করে। এগুলো কোথায় বহন করে, হরমোন, লিপিড বিভিন্ন অংশে পরিবহন করে। সবগুলো কে করে, রক্ত করে, রক্তরস, হ্যাঁ। রক্তের অম্ল ও কি করে, রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। একটা দেহের মধ্যে যে রক্ত থাকে সেটার মধ্যে কিছু পরিমাণ ক্ষার আর অম্লের যে সমতা রক্ষা করে, সেটি কি করে, রক্ত করে থাকে। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো, এতক্ষণ আমরা রক্ত রস নিয়ে কথা বলছি। রক্তের কণিকা কয়টি দেখি, তোমরা উত্তর দাও তো দেখি কমেন্টসে, কে কে দিচ্ছ, কে কে যুক্ত হয়েছ, আমি দেখি তোমরা এর মধ্যে কে কে যুক্ত হয়েছ ক্লাসে। শেয়ার, আমি আশা করছি তোমরা অনেকে যুক্ত হয়েছ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা আমাকে কেউ উত্তর দিয়ে দাও তো দেখি, রক্তের উপাদান কয়টি, 2টি, ভেরি গুড, অনেকে পারবে। আর রক্তরস হচ্ছে কি থাকে, রক্তরস দেখতে কেমন, রক্তরস হচ্ছে দেখতে হলুদ বর্ণের, তাই না, গুড। তারপর এখানে রক্ত, আমরা কি পড়েছি, উপাদানগুলো পড়েছি, রক্তের কাজগুলো পড়েছি, কেমন, রক্তের রসের কাজগুলো পড়া হয়েছে। এখন রক্ত রসের কাজের মধ্যে আবার দেখো, রক্ত আর রস থেকে যদি তোমাদের একটা টপিক আছে সিরাম। সিরাম জিনিসটা কি, এটা একটা রক্তের উপাদান, সিরাম। এখন তোমরা সিরাম কি নাম শুনেছো, হয়তো অনেকে নাম শুনেছো, সিরামটা কি জিনিস। সিরাম আর রক্তরস, সিরামটা একটা তরল পদার্থ, ঠিক আছে, রক্তরসের মতোই কিন্তু রক্ত। সিরামটা কি হচ্ছে, আমরা এই মাত্র বলেছি কি, রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদানটা কোথায় থাকে, রক্তরসে, তাই না। এই উপাদানগুলো আর রক্তকণিকাকে বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে সিরাম। তাহলে আমরা দেখি রক্তরসের আর সিরামের মধ্যে পার্থক্য কি। রক্তরসের মধ্যে থাকবে রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় উপকরণ আছে সেগুলো থাকবে, আর হচ্ছে সিরামে কি থাকবে, সিরামে কিন্তু রক্ত জমাট বাঁধার জিনিসগুলো থাকবে না।
তাহলে তখন যখন এটাও চলে যায় তখন সিরাম দেখতে কেমন হয় তোমরা একটু লক্ষ্য করো। সিরাম এখানে কিন্তু উপরের অংশটা সিরাম, সিরাম হালকা হলুদ বর্ণের, কেমন সিরামের বর্ণটা হচ্ছে হালকা হলুদ বর্ণের। তোমার আবার খেয়াল করো রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস থাকে সেটিকে কি বলা হচ্ছে? সিরাম। এখন তোমাদের প্রশ্ন কি তোমরা করছো আমাকে? আমি একটু দেখে নিই। এখন তোমরা খেয়াল করো আমি পরবর্তীটাতে যাচ্ছি, সেটা হচ্ছে রক্ত রসের মধ্যে ছড়ানো বিভিন্ন কি থাকে? কোষ থাকে, তাই তো? তোমরা প্রথমে ফার্স্টে আমি ছবিটা দেখিয়েছি সেটাতে ছিল। তোমরা কি বলতে পারো এই কোষগুলোকে কি বলে? দেখি কে কে বলতে পারো, উত্তর দাও তো দেখি তোমরা। দেখি কে বলতে পারবে? হ্যাঁ ঠিক আছে, রক্ত কণিকা, সেগুলো হচ্ছে রক্ত কণিকা। এখন আমরা রক্ত কণিকা নিয়ে আলোচনা করি, কেমন? রক্ত কণিকাটা কয় ধরনের হয়? রক্ত কণিকা 3 ধরনের হয়। কি কি দেখো? 3 ধরনের রক্ত কণিকা: লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। রক্ত কণিকাগুলো কয় ধরনের? 3 ধরনের। রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকাকে আবার কি বলে? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, এরিথ্রো অর্থ হচ্ছে লাল, সে থেকে হচ্ছে সাইট অর্থ হচ্ছে কোষ, লাল বর্ণের কোষ। এরিথ্রোসাইট দেখতে কেমন হবে? লাল রঙের হবে। রক্তে লোহিত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি। মানুষের লোহিত কণিকার নিউক্লিয়াস থাকে না, কেমন? আর একজন পূর্ণবয়স্ক মানুষের এর সংখ্যা কত থাকবে? 50 লক্ষ থাকবে। তাহলে লোহিত রক্ত কণিকা। এরপর হচ্ছে একটু দেখো তোমরা যে লোহিত কণিকা বা এরিথ্রোসাইট দেখতে কেমন? এটি দেখতে হচ্ছে দ্বি অবতল, কেমন? দ্বি অবতল। রক্তে ইহা শ্বেত কণিকার চেয়ে প্রায় কত গুণ? 500 গুণ বেশি। তো আমরা একটু দেখে নিই। এই চিত্রটা দেখতে পাচ্ছ না তোমরা? এই চিত্রতে কি দেখতে পাচ্ছ? একটা হাড়ের ছবি, তাই না? হাড়ের ছবি। আর এটা একটা মনে করো পূর্ণবয়স্ক মানুষ। হ্যাঁ, এই দেখো লোহিত কণিকাগুলো সবসময় কোথায় তৈরি হয় আমাদের? এই লোহিত কণিকাটা আসলে আসে কোথা থেকে? অস্থি মজ্জা থেকে উৎপন্ন হতে হয়। কি করে হয়? সেটা উৎপন্ন হওয়ার পরে রক্ত রসে চলে যায়, কেমন? আর মানব দেহে লোহিত রক্ত কণিকা কত মাস বাঁচে? 4 মাস বাঁচতে পারে, বা 120 দিন বাঁচে। এখন আরেকটা ছবি তোমরা লক্ষ্য করো। এই ছবিটা, এটা হচ্ছে ভ্রূণ অবস্থায়, ছোট অবস্থায়। হ্যাঁ, ছোট অবস্থায় এক একটা বয়স ভেদে কিন্তু লোহিত কণিকার পরিমাণও কিন্তু ভিন্ন হয়। তো যখন আমরা তো একেবারে বড় হয়ে যাইনি, প্রথমে ছোট ছিলাম, একেবারে মাতৃগর্ভে ছিলাম, ভ্রূণ অবস্থায় ছিলাম। ভ্রূণ অবস্থায় আমাদের দেহের লোহিত রক্ত কণিকার পরিমাণ ছিল এক ধরনের। আর যখন একটা শিশু হয়েছে, একটু বড় হয়েছে, তখন হচ্ছে এক ধরনের। তাহলে আমরা দেখি যে বয়স ভেদে মানব দেহে প্রতি ঘন মিলিলিটারে কত গড়ে কত লোহিত কণিকার পরিমাণ কেমন হয়, কেমন? ভ্রূণ দেহে কত? দেখো তোমরা, দেখো কত আছে এখানে, দেখতে পাচ্ছ? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? ক্লিয়ার? ওকে। তাহলে ভ্রূণ দেহে রক্ত কণিকার সংখ্যা কত? 80 থেকে 90 লাখ। আর শিশুর দেহে কত? প্রতি, এটা কিন্তু আমাদের হিসাবটা হবে প্রতি ঘন মিলিলিটারে সংখ্যা হবে 60 থেকে 70। এরপর তোমরা দেখো এখানে একজন পূর্ণবয়স্ক পুরুষ আর একজন পূর্ণবয়স্ক নারী, ঠিক আছে? একজন পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে থাকে কত? দেহে লোহিত কণিকা 4.5 থেকে 5 লাখ। আর একজন পূর্ণবয়স্ক নারীর দেহে কত থাকে? 4 থেকে 5 লাখ। এখন আমরা দেখব লোহিত কণিকার কাজ কি কি। লোহিত কণিকার কাজ কি? লোহিত কণিকা আমাদের দেহে কি কি? অক্সিজেন পরিবহন করে, তারপর কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের মাধ্যমে বাইকার্বনেট করে কার্বন ডাই অক্সাইডকে কোথায়? টিস্যু থেকে কোথায় নিয়ে যাবে? ফুসফুসে নিয়ে যায়। কে করে সেটা? লোহিত কণিকা।
আরেকটা দেখো, এটা হচ্ছে পিএইচ, হ্যাঁ, রক্তের যেটা আমরা অম্লীয় ক্ষারের সমতা রক্ষা করে, সেটা কি করে হিমোগ্লোবিনের মধ্যে অম্লীয় আর ক্ষারীয় যে সমতা রক্ষা করে সেটা কে করে, রক্ত লোহিত রক্তকণিকা সেটা করে। কেমন? তো আমরা এখন দেখি, তোমরা এ পর্যন্ত আমরা যেটুকু পড়েছি, তোমরা লোহিত রক্তকণিকা কি সেটা বলতে পারবে। লোহিত রক্তকণিকার যে আমরা কি পড়েছি, গঠন পড়েছি, মানব শরীরে কতটুকু পরিমাণ থাকে, কি পরিমাণ থাকতে পারে, লোহিত রক্তকণিকার কাজগুলো পড়েছি। এখন তোমাদের একটু আমি দেখে নিই তোমাদের জিজ্ঞাসাগুলো কি কি, আমি একটু দেখে নিচ্ছি। কেমন? তোমাদের যদি প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো নিচ্ছি। কেমন? দেখি, আমি শিক্ষার্থীরা আমি তোমাদের প্রশ্নগুলা নিচ্ছি। দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি অনেকেই তোমরা জয়েন করেছো, আমার তো অনেক ভালো লাগছে। ঠিক আছে, দেখি তোমাদের প্রশ্নগুলো আমি নিচ্ছি। কেমন? ক্লাস 9-10 কারা আছো বিজ্ঞান বিষয়ে প্রশ্ন করো তোমরা আমাকে। আমি যা পড়াচ্ছি আজকে রক্ত সংক্রান্ত বিষয়। ফারা এসেছে, ফারা যুক্ত হয়েছে, অনেক ভালো লাগছে আমার। ফারা তোমার তোমরা প্রশ্ন করো রক্ত সংক্রান্ত, এই সংক্রান্ত তোমাদের জিজ্ঞাসা থাকলে তোমরা প্রশ্ন করো, বা কোনোটা না বুঝলে আমি তোমাদের আবার ভালোভাবে বুঝিয়ে দেব। এখন আমরা দেখব যে এখানে একটু পরে স্লাইড রয়েছে। এখন আসি আমরা শ্বেত রক্তকণিকা। কেমন? শ্বেত রক্তকণিকা একটু আগে স্লাইডে চলে গেছে, অসুবিধা নেই। হ্যাঁ, এখন তোমরা লক্ষ্য করো, আমরা দেখে নিই শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, এমন লোহিত রক্ত, শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, একটু দেখো তোমরা, একটু আমরা এখন দেখি। হ্যাঁ, শ্বেত রক্তকণিকাটা, হ্যাঁ, শ্বেত রক্তকণিকাকে ইংরেজিতে কি বলা হয়? লিউকোসাইট। কেমন? লিউকোসাইট দেখতে কেমন? শ্বেত মানে সাদা, সাদা বর্ণের। কেমন? এই যে আমি এই ড্রেসটাতে গোলাপি আর সাদা আছে, এই সাদা বর্ণের। ঠিক আছে, এখানে এই রক্তের মধ্যে যে সাদা বর্ণের পদার্থটা সেটা হচ্ছে কি, একে কি বলা হয়? লিউকোসাইট আছে। লিউকো শব্দের অর্থ হচ্ছে শ্বেত বা সাদা, সাইট অর্থ হচ্ছে কোষ, সে থেকে এসেছে লিউকোসাইট। লিউকোসাইট হচ্ছে হিমোগ্লোবিন বিহীন। হিমোগ্লোবিনের বর্ণটা কেমন? হিমোগ্লোবিনের বর্ণ হচ্ছে লাল বর্ণের, কিন্তু এখানে হিমোগ্লোবিন নেই, সেজন্য শ্বেতকণিকা দেখতে কেমন? সাদা। আচ্ছা, এতে নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ, এতে নিউক্লিয়াস থাকবে এবং কোষের আকারটা বড় আকারের। কেমন? শ্বেতকণিকার গড় আয়ু হচ্ছে কত? 1 থেকে 15 দিন। শ্বেতকণিকার গড় আয়ু হবে 1 থেকে 15 দিন। মানুষের প্রতি ঘন মিলিমিটারে 4 থেকে 10,000 শ্বেতকণিকা থাকে। মানুষের দেহে কত থাকে? 4 থেকে 10,000 শ্বেতকণিকা থাকে। এরপর আমরা দেখি শ্বেতকণিকা দেখতে কেমন। আমরা ছবিতে দেখেছি, এখানে দেখো শ্বেতকণিকাটা সাদা বর্ণের, এটি কিন্তু দেখতে আকার পরিবর্তন করে। এটা দেখতে কেমন? অ্যামিবার মতো। অ্যামিবা পড়েছিল না, এককোষী প্রাণী। অ্যামিবা কি করে? আকার পরিবর্তন করতে পারে, তাই না? এই অ্যামিবার মতো এগুলো কিন্তু শ্বেতকণিকা আকার পরিবর্তন করে। এতে ডিএনএ থাকে। ডিএনএ একটা রাসায়নিক উপাদান, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কেমন? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে এদের মধ্যে। আরেকটি দেখো তোমরা, এই যে শ্বেতকণিকা, এটি আবার কয়েক ধরনের হয়। হ্যাঁ, কয়েক ধরনের হয়। কিভাবে হয়? কিছু কিছু শ্বেতকণিকা আছে দানা দানা যুক্ত, আবার কিছু কিছু শ্বেতকণিকা আছে কেমন? ওটা দানাবিহীন। এখন এখানে তো তোমরা বিজ্ঞান পড়ছো, কিছু সায়েন্টিফিক টার্ম থাকবে, একটু তোমাদেরকে ভালোভাবে
মুখস্থ করে নিতে হবে। তোমরা যদি অর্থ বুঝে পড়ো তাহলে খুব সোজা। দেখো শ্বেতকণিকা হচ্ছে দুই প্রকার, সেটি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন, আর 2 নাম্বার হচ্ছে গ্রানুলোসাইট বা দানাযুক্ত। তাহলে এখানে দেখো হোয়াইট প্লাসের কিছু আছে দানাযুক্ত, ছবিতে কিছু দানাবিহীন। আজকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো এই যে দুই প্রকার, এখানে গ্রানুলোসাইট গুলো আলাদা একদম স্মুথ, হ্যাঁ, এখানে হচ্ছে দানা নেই, আর এগুলো হচ্ছে দানাযুক্ত। এরপর দেখো দানাযুক্ত গুলো গ্রানুলোসাইট আবার কি ধরনের, দুই ধরনের, লিম্ফোসাইট মনোসাইট। লিম্ফোসাইট মনোসাইট, গ্রানুলোসাইট কয় ধরনের, দুই ধরনের, কি কি, লিম্ফোসাইট মনোসাইট। আবার দেখো লিম্ফোসাইট একটা, মনোসাইট। লিম্ফোসাইট দেখো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তোমরা চিত্রগুলো লক্ষ্য করে। লিম্ফোসাইট কি হচ্ছে, লিম্ফোসাইটের হচ্ছে নিউক্লিয়াস গুলো হয় কি একদম, নিউক্লিয়াস গুলো হচ্ছে বড় কিন্তু ছোট কণিকা, আর এগুলো কি করে দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে, আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখন কি করোনা ভাইরাস, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীর যা আমাদেরকে ধরতে পারছে না এখনো, ধরা জন্য এটা আমাদের শরীরকে কি হয়, এই রক্তের এই যে এই লিম্ফোসাইট, এটা কি শ্বেতকণিকার যে লিম্ফোসাইট আছে সেটা অ্যান্টিবডি গঠন করে এবং রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলে। কেমন, জীবাণুকে ধ্বংস করলে তাহলে রোগটা আমাদেরকে ধরতে পারে না। কেমন, আর লিম্ফোসাইট কি হয়, প্লিহা, টনসিল, লিম্ফোনড ইত্যাদি রক্তকণিকা বিভিন্ন এই অংশগুলো তৈরি করে, হ্যাঁ, শ্বেত রক্তকণিকা তৈরি হয় এখানে। আর একটু দেখো মনোসাইট। মনোসাইটে তোমরা খেয়াল করো, এই মনোসাইটের চিত্র। মনোসাইটটা ছোট ডিম্বাকার ও বৃত্তাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। কেমন, বৃত্তাকার বিশিষ্ট বড় কণিকা, আর হচ্ছে এটি অ্যান্টিবডি গঠন করে। আবার কি মনোসাইট ফেগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফেগোসাইটোসিস, আবার বলছি ফেগোসাইটোসিস একটা নতুন টার্ম, ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে, আমাদের জীবাণুকে ধ্বংস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়াটা কেমন জানো, সেটা হচ্ছে কি অ্যামিবা কি করে, খাদ্য গ্রহণ করে। কিভাবে অ্যামিবা খাদ্য গ্রহণ করে, তার ঘনপথ সৃষ্টির মাধ্যমে কি করে খাদ্যগুলোকে ধরে ফেলে। ঠিক ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের এই শ্বেতকণিকাগুলো কি করে, জীবাণুকে ধ্বংস করে ফেলে, ভক্ষণ করে ফেলে। কেমন, এখন শ্বেতকণিকা গেল, এবার হচ্ছে গ্রানুলোসাইট। তাহলে মনোসাইট আর এর আগে আমরা বলছি লিম্ফোসাইট মনোসাইট, এগুলো হচ্ছে গ্রানুলোসাইট। আর গ্রানুলোসাইট হচ্ছে দানাযুক্ত এরা কি দানাযুক্ত কি শ্বেত রক্তকণিকা। এগুলো দেখতে কেমন, এগুলো কয় ধরনের, 3 ধরনের, কি কি, নিউট্রোফিল, ইউসিনোফিল আর কি বেসোফিল। দেখো এক একটা থেকে এক একটা কিন্তু ডিফারেন্স, কিন্তু প্রত্যেকে কিন্তু দানা আছে। এখন দেখি আমরা এই যে নিউট্রোফিল, ফার্স্টটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল কি ফেগোসাইটোসিস প্রক্রিয়া, এটা জীবাণু ধ্বংস করে, হ্যাঁ, জীবাণু ধ্বংস করে। আর এটা হচ্ছে ইউসিনোফিল এবং বেসোফিল। ইউসিনোফিল এবং বেসোফিল কি করে, আমাদের হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ আমাদের দেহে তৈরি করে। কেমন, এটি নিউট্রোফিল এবং বেসোফিল এগুলো কি করে, ফেগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। হেপারিন নিশ্চিত করে রক্তবাহিকার ভিতরে রক্ত জমাট বাধা দেয়, হ্যাঁ, হেপারিন নিশ্চিত করে রক্তবাহিকার ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তার মানে কি, আমাদের শরীরে রক্ত কিন্তু প্রবাহমান। কেমন, রক্ত যদি ভিতরে তো জমাট বেঁধে যায় না, তো এই জমাট যেন বাঁধলে তো আমরা তো আর জমাট বেঁধে গেলে শরীরে তো আর চলাচল হবে না, তাহলে সেই কাজটা কি করছে হেপারিন। কেমন, এরপর আমরা দেখি যে এখানে তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি যে আমরা পড়েছি। দেখো কি শ্বেত রক্তকণিকা কি করে, ফেগোসাইটোসিস পদ্ধতি। ফেগোসাইটোসিস পদ্ধতিটা কেমন সেটা তোমরা একটু দেখে নাও। এই দেখো এখানে ভিডিওটার মাধ্যমে তোমরা দেখে নাও ফেগোসাইটোসিস পদ্ধতি কেমন, তোমরা একটু দেখো। দেখতে পেয়েছো কিভাবে এই জীবাণু, এখানে আমাদের শরীরে যদি রক্তের মধ্যে জীবাণু আসে, তখন এই ফেগোসাইটোসিস শ্বেতকণিকা কিন্তু এগুলো কি করে, কোন প্রক্রিয়া, ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে। দেখি শিক্ষার্থীরা তোমরা কে কে
অনেকে শেয়ার শেয়ার করেছো, কিন্তু তোমরা প্রশ্ন করো, তোমাদের প্রশ্ন তোমরা প্রশ্ন করলে আমাদের খুব ভালো লাগে। তোমরা প্রশ্ন করো। তাই এখন তোমরা বুঝতে পেরেছো ফেগোসাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে ভক্ষণ করছে। এরপর দেখো আমরা আসি অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। তাহলে রক্তকণিকা কয় ধরনের বলেছি? 3 ধরনের। কি কি? শ্বেত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, এরপর অণুচক্রিকা পড়েছে, এরপর হচ্ছে লোহিত কণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর কি অণুচক্রিকা। এখন আমরা পড়বো অণুচক্রিকা। থ্রম্বোসাইটটা কেমন দেখতে, কেমন এটা থ্রম্বোসাইটটা দেখো তার কাকা, এটা বিভিন্ন আকৃতির হয়। হ্যাঁ, এটা আমরা দেখে নিই। অণুচক্রিকা এবং তার আকার পরিবর্তন করতে পারে। আর কি করতে পারে? একে প্লেটলেট বলা হচ্ছে। এগুলো কি হয়? গোলাকার হয়, ডিম্বাকার হয়, বিভিন্ন আকৃতির হতে পারে। তারপর সাইটোপ্লাজমে কি থাকে? মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু ইত্যাদি থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। কেমন? অণুচক্রিকাগুলোর গড় আয়ু কত? 5 থেকে 10 দিন। মানব দেহে প্রতি ঘন মিলিলিটারে কত থাকে? প্রায় 2.5 লাখ থাকে। অসুস্থ দেহে এটা আরো বেড়ে যেতে পারে। এরপর তোমরা দেখো যে অণুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কেমন? এই প্রক্রিয়া কি হয়? এই প্রক্রিয়া বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং ভিটামিন, ক্যালসিয়াম, আয়ন জড়িত থাকে। তো অণুচক্রিকা আমরা আরেকটু দেখে নিই। অণুচক্রিকার গঠনটা। অণুচক্রিকা দেখো একটু তারকাকার, কেমন না? একটু দেখতে খুব সুন্দর, অন্যরকম। অণুচক্রিকাগুলো আকারে ছোট হয়। তারপর হচ্ছে প্রতি ঘন মিলিলিটারে প্রায় কত? 2,50,000 অণুচক্রিকা থাকে। অস্থি মজ্জার মধ্যে অণুচক্রিকা উৎপন্ন। তাহলে অণুচক্রিকা কোথায় উৎপন্ন হয়? সেটা অস্থিচার। এগুলো কি হয়? গুচ্ছাকারে থাকে। এই দেখো এখানে একসাথে গুচ্ছাকারে থাকে। এরপর কাজ, অণুচক্রিকা কি করে? প্রধান কাজ হলো রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধানোতে সাহায্য করে। এই যে রক্ত জমাট না বাঁধলে কি আমরা বাঁচতে পারবো না? রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? সেটা অণুচক্রিকা করে। এরপর লক্ষ্য করো তোমরা রক্তের সাধারণ কাজ। রক্তের সাধারণ কাজটা কি জিনিস? রক্তের সাধারণ কাজ হচ্ছে শ্বাসকার্য। আমাদের শ্বাসকার্য চালানোর জন্য যে ফুসফুস থেকে, রক্ত থেকে রক্তের অক্সিজেনকে কোথায় নিয়ে যায়? ফুসফুস থেকে টিস্যু কোষে, এবং টিস্যু থেকে কি করে? কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়। হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? ফুসফুসে পরিবহন করে লোহিত রক্তকণিকা। এরপর দেখো হরমোন। আমাদের শরীরে অনেক ধরনের হরমোন আছে, সেগুলো নিশ্চিত করে পরিবহন করে কার কাজ? সেটাও রক্তের কাজ। হরমোন, কয়েকটা হরমোনের নাম বলতে পারবে তোমরা? দেখি তোমরা কয়েকটা হরমোনের নাম কি বলো? অবশ্যই পারবে। কয়েকটা অর্ধক্ষরা গ্রন্থির নাম বলো, কি কি? হ্যাঁ, তোমরা কমেন্টসে সেগুলো লিখে দাও। এরপর হচ্ছে নিশ্চিত হরমোনগুলো বিভিন্ন অংশ পায়। এরপর খাদ্য সার পরিবহন করে আমরা যা খেয়ে থাকি। দেখো বিভিন্ন ধরনের খাদ্য, এই খাদ্যগুলো যখন আমরা খেয়ে থাকি সেগুলো তখন দেহের পরিপাক হওয়ার পর টিস্যু কোষে পরিবহন করবে। কি করবে? সব রক্ত রস করে। কেমন? বর্জ্য পদার্থ এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বিপাক প্রক্রিয়া, রেচন প্রক্রিয়া, যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো পরিবহন করে কি? রক্ত। এই যে ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড, ইউরিক অ্যাসিড এগুলো উৎপন্ন হয়, সেটা কে নিয়ে যাবে? রক্তকণিকাগুলো রক্তই নিয়ে যাবে, রক্তরস মিলে নিয়ে যাবে। এরপর দেহের যে উষ্ণতা বৃদ্ধি হয়, উষ্ণতা বৃদ্ধি দেহের ভারসাম্য একটা রক্ষা করতে হবে, না হয় হঠাৎ শীতল হয়ে যাবে, হঠাৎ জ্বর আসবে, হঠাৎ গা কাঁপুনি দিয়ে হঠাৎ খারাপ লাগবে। এই যে ভারসাম্যটা রক্ষা করে সেটা কি করছে? রক্তই করছে। কেমন? এরপর তোমরা লক্ষ্য করো রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করছে, তাও কি? রক্ত করছে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেটা কি করছে? রক্ত। কিভাবে করছে? ফেগোসাইটোসিস পদ্ধতিতে। এর আগে বলেছি ফেগোসাইটোসিস পদ্ধতিটা হচ্ছে কি? এভাবে করে ক্ষণপথ বের করে কি করে? তোমরা একটা ভিডিও দেখেছো, এখান ক্ষণপথ দিয়ে সে কি করে? জীবাণুকে ভক্ষণ করে ফেলে, খেয়ে ফেলে। কেমন? আচ্ছা, এখানে আমি এই চারটা দেখেছি যে বিভিন্ন বয়স, বিভিন্ন আমাদের শরীরের মধ্যে যে লোহিত পরিমাণ একটা পার্সেন্টেজ আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তারপর হিমোগ্লোবিনের পরিমাণ এবং অন্যান্য যে জৈব উপাদানগুলো হচ্ছে ওটা কত পার্সেন্ট, সেটা এখানে একটা আছে। এটা তোমাদের বইয়ের মধ্যেও সেই চারটা আছে। তো লোহিত রক্তকণিকা একজন পুরুষের দেখে প্রতি ঘন মিলিলিটারে কত? এর আগে আমরা বলেছি, ছবি সহ দেখেছি 4.5 থেকে 5।
তারপর আর কি একজন নারীর ক্ষেত্রে কত দেখেছিলাম, 4 থেকে কত 5 লক্ষ। কেমন? এখন আমরা এতক্ষণ যতটুকু পড়লাম রক্ত, রস, রক্তকণিকা, রক্তের উপাদানগুলো, রক্তরস, রক্তকণিকাগুলো, এই পুরোটা পড়েছি। এখান থেকে তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে করো, তোমরা যদি প্রশ্ন করো আমার অনেক ভালো লাগবে, উত্তর দিব। এছাড়াও তোমরা পরেও সেটি তোমরা প্রশ্ন করলে আমরা উত্তরগুলো দিয়ে দেব, ঠিক আছে? এখন আমরা দেখি রক্তের মধ্যে আরো একটু কিছু রয়েছে এই পর্বে, সেটা হচ্ছে রক্ত আমাদের শরীরে অনেক সময় কি হয়, স্বাভাবিক থাকে না, আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, তখন ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার কি করে, ডাক্তার আমাদেরকে কি বলে, টেস্ট করতে বলে, ঠিক না? যে রক্ত পরীক্ষা করেন, কেউ যদি অসুস্থ হয় তখন দেখা যায় কি একটা পরিমাণ কতগুলো দিয়ে দেয়, আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না। আজকে তোমরা এই যে পরাপর যদি পার্সেন্টেজগুলা যদি বেশি দেখো তাহলে বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে। দেখা যাবে কি আরবিসি, ডব্লিউবিসির পরিমাণটা কি করবে, ওনারা লিখে দিবে, সেখানে রিপোর্টে সেটা আসবে। তো যে রক্তের এই পরিমাণ লোহিত কণিকা, শ্বেত কণিকা যদি ঠিকমতো না থাকে তাহলে রক্তে কিন্তু কি হয় জানো, অনেক ধরনের রোগ হতে পারে। সে অস্বাভাবিক অবস্থাগুলোর মধ্যে দেখো তোমরা এখানে যে কি ধরনের রোগ হতে পারে। যদি লোহিত কণিকা যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে জানো, পলিসাইথেমিয়া রোগ হয়। দেখো একদম স্বাভাবিক রক্ত হচ্ছে এমন, আর যদি লোহিত পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তাহলে এক ধরনের রোগ হয়, সেটাকে কি বলা হচ্ছে, পলিসাইথেমিয়া। কেমন শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো? পলিসাইথেমিয়া। সুতরাং আমাদের রহিত রক্তকণিকা যেন বেড়ে যেতে না পারে, কি কি করতে হবে সে বিষয়ে আমরা অ্যালার্ট থাকবো। একটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। হ্যাঁ, লোহিত রক্তকণিকার পরিমাণ যদি, এটা হচ্ছে পুরো উল্টো, পলিসাইথেমিয়াতে হচ্ছে কি খুব বেড়ে যায়, আর অ্যানিমিয়াতে রক্ত শূন্য হয়ে যায়, রক্তগুলো একেবারেই চলে, মানে কি হয়, রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যায়, কেমন হয়, সাদাতে বর্ণ হয়ে যায়, ঠিক আছে? এরপর তোমরা দেখো আরো আছে লিউকোমিয়া। লিউকোমিয়া তোমরা অনেকে নাম শুনেছো, বা আমরা হয়তো লিউকোমিয়া রোগটা আসলে অনেক খারাপ, আমাদের কাছে শুনতো খারাপ। লিউকোমিয়া অনেক সময় বুঝি না, অনেকে বলে কি রোগ হয়েছে, বলে কি ব্লাড ক্যান্সার। হ্যাঁ, যখন আমাদের শরীরে নিউমোনিয়া, প্লেগ ইত্যাদি রোগ প্রভৃতি কি হয়, শ্বেত রক্তকণিকাটা বেড়ে যায়। কিন্তু শ্বেত রক্তকণিকা যদি অধিক পরিমাণ হয়, 50,000 থেকে 1 লাখ হয়ে যায়, তখন কিন্তু সেই রোগ অনেক কি হয়, সেটা হচ্ছে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার আমরা শুনলে ভয় পেয়ে যাই যে এর ব্লাড ক্যান্সার হয়েছে, বা ব্লাড ক্যান্সার নামটাই আসলে খুব দুঃখজনক, তাই না? তো সেটা কেন হয় এখন তোমরা আজকে থেকে তোমরা বুঝতে পারবে। রক্তে ওই যে শ্বেত কণিকা, 3টা কণিকা থাকে, সেই কণিকার মধ্যে যে শ্বেত কণিকার পরিমাণটা বেড়ে গেলে সে তখন রক্ত কি হবে, ব্লাড ক্যান্সার হয়। এরপর আমরা দেখি যে রক্ত উপাদান অস্বাভাবিক হলে আরো একটা অবস্থা হয়, সেটা হচ্ছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস এটা হয় রক্ত যদি শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মানের চেয়ে মান থেকে বেড়ে যাবে, তবে কি 50,000 থেকে কত থাকবে, 30,000 থাকবে, তখন সেটাকে কি বলা হবে, লিউকোসাইট বলবে। যদি 20,000 থেকে 30,000 মধ্যে থাকে সেটাকে বলা হবে যে লিউকোসাইট। আর এর আগে আমরা কি করেছি, 50,000 থেকে যদি 1 লাখ হয় তখন কিন্তু ব্লাড ক্যান্সার বা কি বলবে, ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়া। কেমন? আর যদি 20 থেকে 30-এর মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো লিউকোসাইট। নিউমোনিয়া, হুপিং কাশ ইত্যাদি এই রোগের এই অবস্থা হয়। আরেকটা আমরা দেখি রক্ত উপাদানের একটা অস্বাভাবিক অবস্থা, সেটা হচ্ছে কি থ্রম্বোসাইটোসিস। এটা হচ্ছে যদি আমাদের হৃৎপিণ্ডে হয় তাহলে সেটাকে হচ্ছে করোনারি থ্রম্বোসাইট, আর যদি মস্তিষ্কে হয় সেটাকে কি বলা হচ্ছে, থ্রম্বোসাইট। এখন রক্তের আরেকটা হচ্ছে পারপুরা। পারপুরা হচ্ছে ডেঙ্গু জ্বরের আক্রান্ত হলে অনুচক্রিকা কমে যায়, তখন কি হয়, পারপুরা রোগ হয়। আরেকটা জিনিস হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রোগ। এটাতে হচ্ছে বাবা মার মধ্যে যদি অটোজোম মানে দেহকোষে যদি প্রচ্ছন্ন অবস্থায় থ্যালাসেমিয়া থাকে তাহলে সন্তানের মধ্যেও হবে, তখন সেই সন্তানের কে বারবার রক্ত পরিবর্তন করতে হয়, তাদের শিশু অবস্থা থেকে ধরা পড়ে। এখন তোমাদের এতক্ষণ আমি ক্লাস নিলাম, তোমাদের অনেক জিজ্ঞাসা আছে যে এই প্রশ্নগুলো থাকতে পারে, রক্ত কি, হিমোগ্লোবিন কি, তোমরা আশা করছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পারবে। তো
তোমরা আগে দেখো যে অনুচক্রিকা কি, হ্যাঁ এখানে দেখি আমি। তারপর এরপর আরো জিজ্ঞাসা ফেগোসাইটোসিস কি, একজন পূর্ণবয়স্ক মানুষের, তোমাদের যত ধরনের প্রশ্ন আছে রক্ত সংক্রান্ত পর্ব একে সেখানে তোমরা পারবা। আর তোমাদের একটি কথা বলছি, তোমাদের প্রশ্নের ধরন হচ্ছে দুই ধরনের, বহু নির্বাচনী প্রশ্ন আর সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যা পড়েছি এতে থেকে তোমরা এই রক্তের উপাদান আর রক্তের অস্বাভাবিক অবস্থার যতগুলো আছে সে সংক্রান্ত সকল সৃজনশীল প্রশ্ন এবং নৈবেদিক প্রশ্ন আশা করি তোমরা পারবে। তোমরা তোমাদের পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়বে। আর তোমাদের জন্য বাড়ি কাজ তারপরে একটু দিচ্ছি, বাড়ি কাজ তোমরা নিয়ে নাও। যে এক ছোট্ট বাড়ি কাজ দিয়েছে যে রক্তের বিভিন্ন কণিকা চিত্রটা এঁকে নেবে, আর হচ্ছে তোমরা ফেগোসাইটোসিস প্রক্রিয়া শ্বেতকণিকা কিভাবে ভূমিকা রাখে সেটা একটু বিশ্লেষণ করে লিখবা, যেন তোমরা সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারো, কেমন? আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ। সবাই সংসদ টিভির পাশাপাশি কিশোর বাতায়নটা দেখবে, তোমার বন্ধুদেরকে জানাবে সংসদ টিভি দেখবে, কিশোর বাতায়ন দেখবে। শিক্ষার্থী তোমাদের সবাইকে শুভেচ্ছা, সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।